তো এই জায়গাটির নাম খোশবাগ। তো সিরাজের দাদু আলীবর্দী খাঁ উনি 1740 সালে বাংলার নবাব হয়েছিলেন। তো বাংলার নবাব হওয়ার পরে খোশবাগ বাগান বাড়ি হিসেবে তৈরি করেছিল। প্রথমত কবরস্থান ছিল না, এটা আলীবর্দী খাঁর বাগান বাড়ি ছিল। তো সারা বাগান বাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করত। তো এই জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকতো। সে সময় নাম রেখেছিল খুশবু বাগ। খুশবু বাগ থেকে পরে নাম খোশবাগ দেওয়া হয়েছে। তো মোট কবর আছে 34 জনের। হ্যাঁ, তার মধ্যে 32 জনকে হত্যা করা হয়েছে। হত্যা করেছে মির্জাফরের বড় ছেলে মিরন। দুজনের মৃত্যু স্বাভাবিক। হ্যাঁ, দুজনের মৃত্যু স্বাভাবিক। একজন আলীবর্দী, সিরাজের দাদু। তো এখানে 34 জনের কবর রয়েছে, তার মধ্যে 32 জনকে খুন করা হয়েছে। খুন করেছে মির্জাফরের বড় ছেলে মিরন। দুজনের মৃত্যু স্বাভাবিক। একজন আলীবর্দী খাঁ, সিরাজের দাদু, উনি বয়সে মারা গেছে, মায়ের বাবা। আর একজন সিরাজের বেগম লুৎফুন্নেসা পাগল হয়ে মারা গেছে বংশের সবাইকে মেরে দেওয়ার পরে। হ্যাঁ, উনি সব থেকে শেষে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখুন, এখানে যে 3 জনের কবর রয়েছে, এগুলো মহিলাদের কবর, বেগমদের কবর। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে মহিলাদের কবর। এজন্যই মানে পাঁচিল দিয়ে ঘেরা, মানে ইসলাম ধর্মের যারা বেগম তারা পর্দার আড়ালে থাকে। হ্যাঁ, তো মৃত্যুর পরে এদেরকে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। তো দেখুন, প্রথমটা যার কবর, ওটা আলীবর্দীর বেগমের কবর, সিরাজদৌল্লার দিদার কবর এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনার নাম সরফুন্নেসা বেগম। সরফুন্নেসা বড় এই 3 জন বেগমদের মধ্যে, এই জন্যই নাকি গেটের সামনে কবর দিয়েছে প্রথমে। আলীবর্দীর কোনো ছেলে ছিল না, ওনার 3 মেয়ে ছিল। একজন ঘসেটি বেগম, আমিনা বেগম আর মমিনা বেগম। এই দেখুন, এটা ঘসেটি বেগমের কবর। ঘসেটি বেগম ছিল সিরাজের বড় মাসি। সিরাজদৌল্লার বিরুদ্ধে যত ষড়যন্ত্র ঘসেটি করেছিল। ঘসেটি বেগমের বাগান বাড়ি মতিঝিল, নদীর ওই পারে। এ পাশের কবর এটা আমিনা বেগমের কবর। আমিনা বেগম সিরাজের মা। আচ্ছা, তাহলে এখানে আলীবর্দীর 2 মেয়ের কবর আছে। আরেক মেয়ে যার নাম মমিনা বেগম, ওনার কবর মুর্শিদাবাদে নেই, ওনার কবর বিহারে আছে। কারণ আলীবর্দী খাঁ ওনার বিয়ে বিহারে দিয়েছিল, তো উনি বিহারে মারা গেছে, মানে শওকত জংয়ের মা। হ্যাঁ, তো উনি বিহারে মারা গেছে, এই জন্য ওনার কবর বিহারে আছে, বুঝেছেন? এর সামনে যেখানে যাচ্ছি, চাতালের ওপর ছোট বড় মিলে 17 জনের কবর আছে এইখানে। তো এগুলো সিরাজের আত্মীয়দের কবর। হ্যাঁ, 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধের পরে সিরাজদৌল্লাকে মির্জাফর জাফরাগঞ্জ নেমোখারাম দেউরিতে বন্দি করে রেখেছিল। হ্যাঁ, সেটা মির্জাফরের বাড়ি, নদীর ওই পারে। তো বন্দির খবর পেয়ে সিরাজের এই 17 জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল ঢাকা, বিহার, উড়িষ্যা থেকে মির্জাফরের বাড়ি জাফরাগঞ্জ প্যালেসে। তো মির্জাফরের বড় ছেলের নাম মিরন দেখলো সিরাজের মৃত্যুর পরে এই 17 জন জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে, তা না হলে বিদ্রোহ করবে। এই 17 জনের জন্য দামি দামি খাবার জোগাড় করে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। বিষ মেশানো খাবার খাইয়ে এই 17 জনকে একসাথে হত্যা করেছে মির্জাফরের ছেলে। তো এদের নাম জানা নেই, কারণ এরা বাইরে থেকে এসেছিল। আচ্ছা, আর এই যে 2 জনের উঁচু কবর রয়েছে, এরা মৌলভী সাহেব ছিল 2 জন 17 জনের মধ্যে। এই জন্যই এদেরকে সম্মান, হ্যাঁ, সিরাজের আত্মীয় স্বজন, মৌলভী বলে এদেরকে সম্মান জানিয়ে একটু উঁচু করা হয়েছে। আর আপনার এই খোশবাগে প্রথম কবর হয় আলীবর্দী খাঁর 1756 সালে। সেই কবরটা আলীবর্দী খাঁর কবর সিরাজদৌল্লা নিজে দিয়েছে। হ্যাঁ, আর শোনা যায় মুক্তি দিয়ে সাজিয়েছিলেন নাকি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে যাবো তো বলবো। আর এইদিকে দেখুন, এই যে উঁচু করে যেটা ঘেরা আছে, ঘেরাতে কবর আছে। তো ওনার নাম দানেশ ফকির, সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সিরাজদৌল্লা
সালে 23শে জুন পলাশির যুদ্ধে হেরে গিয়ে বিহারে পালিয়ে যাচ্ছিল। তো সিরাজ পালিয়ে যাওয়ার সময় ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু পায়ের যে নাগরা জুতো, নবাবী জুতো, সেই জুতো সিরাজদৌল্লা খোলেনি। হ্যাঁ, সে সময় ক্লাইভ, মির্জাফর এরা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজকে ধরিয়ে দিতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে। তো দানেশ ফকির এই খবর জানতো। এই দানেশ ফকির পুরস্কারের লোভে সিরাজকে ধরিয়ে দিয়েছিল মির্জাফরের হাতে। সিরাজদৌল্লাকে আগে দানেশ ফকিরের কান কেটে নিয়েছিল কি? হ্যাঁ, এটা সত্যি। কোনো একটা হয়তো সে সময় রাজা ছিল, হয়তো উনি সেসব শাসন করতো, হয়তো কোনো কিছু ভুল ছিল, সেটা ওই রাগটা ছিল। হ্যাঁ, ওই রাগটা ছিল। আর একটা কারণ আর হচ্ছে তো দানেশ ফকির ধরিয়ে দিল, তাকে এখানে কবর দেওয়ার মানে কি হলো বলছি। তো আপনার যে সিরাজকে যে ধরিয়ে দিয়েছে বা বেইমানি করেছে, ঠিক আছে, তার খবর এখানে দেওয়া হোক যাতে সবাই পৃথিবীর লোক এসে বুঝতে পারে। হ্যাঁ, তারপরে এবার ব্যাপার হচ্ছে, এবার সিরাজদৌল্লা পালিয়ে যাচ্ছিল ছদ্মবেশ ধারণ করে, জুতো পাল্টায়নি পায়ের। পুরস্কারের লোভে মাঝি সিরাজকে ধরিয়ে দিয়েছিল। এবার ধরিয়ে দেওয়ার পরের দিন মাঝি, মাঝির বউ আর এটা ওনার বাচ্চার কবর, এরা পরিবার নিয়ে মির্জাফরের বাড়ি গিয়েছিল পুরস্কার আনার জন্য। তেনাদেরকে পুরস্কার না দিয়ে বেঈমান ঘোষণা করে মেরে দিয়েছে। এই জন্যই মেরেছে যে আজকে তুমি নিজের দেশে নবাবের সঙ্গে বেঈমানি করবে, এর কোনো মানে নাই। হ্যাঁ, এই জন্যই এনাদেরকে মেরে দেওয়া হয়েছে। আসুন, সামনে 3 জনের কবর রয়েছে, এগুলো বডিগার্ডদের কবর। এই মাঝখানে যার কবর, এনার নাম গোলাম হোসেন। গোলাম হোসেন ছিল সিরাজের বিশ্বস্ত বডিগার্ড ছিল গোলাম হোসেন। পাশে আব্দুল হোসেন, এ পাশের কবর আব্দুল হোসেন। এরা দুই ভাই ছিল। এরা 2 ভাই ছিল সিরাজদৌল্লার বেগমের নাম লুৎফুন্নেসা। এরা ছিল লুৎফুন্নেসার বডিগার্ড। এই 2 ভাই, এরা খুব বিশ্বস্ত বডিগার্ড ছিল। এই জন্য মির্জাফর এদেরকে খুন করেছে। যারাই ধরুন সিরাজের কাছের লোক ছিল, বিশ্বস্ত লোক ছিল, হ্যাঁ, তাদের মির্জাফর কাউকেই ছাড়েনি, সবাইকে মেরে দেয়। হিলের গায়ে এপারে যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, দেখেছেন? ওই জায়গাটার উপর লুৎফুন্নেসার ঘর ছিল, সিরাজদৌল্লার বেগমের। লুৎফুন্নেসাকে কেউ মারেনি। হ্যাঁ, তো সিরাজদৌল্লাকে মারার পরে খোশবাগে কবর দিল মির্জাফর, ইংরেজ, মিরন এরা। তো লুৎফুন্নেসাকে উঁচু জায়গাটার উপর ঘর করে দিয়েছিল। তাছাড়া লুৎফুন্নেসারও ইচ্ছা ছিল যে আমি যতদিন বেঁচে থাকবো খোশবাগে থাকবো। তো ওনাকে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে একটা পেনশন দিত। হ্যাঁ, সেটা খরচ করে লুৎফুন্নেসা খোশবাগে বেঁচে থাকতো। সিরাজের কবরে কোরআন পাঠ করতো, কান্নাকাটি করতো। তো এইভাবে থাকতে থাকতে লুৎফুন্নেসা পরে পাগল হয়ে মারা গেছে। তারপর ইংরেজরাই লুৎফুন্নেসার কবর সিরাজের পায়ের নিচে দিয়ে গেছে। সে সময় মিরন, মির্জাফর এরা ছিল না। লুৎফুন্নেসা মারা যাওয়ার আগে ওনারা মারা গেছে, বাপার ছেলে। তো ওই জায়গাটার উপর লুৎফুন্নেসা বাকি জীবন কাটিয়েছিল সিরাজদৌল্লার মৃত্যুর পরে। ওই কেউ মারেনি, পরে উনি পাগল হয়ে মারা গেছে। আসে এটাই হচ্ছে সিরাজদৌল্লার কবর, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। পাশে পালিত ভাই মির্জা মেহেদি। হ্যাঁ, মির্জা মেহেদিকে মিরন মেরেছে, মির্জাফরের বড় ছেলে। এটা হচ্ছে লুৎফুন্নেসার কবর, পায়ের দিকে। লুৎফুন্নেসা সিরাজের বেগম। পাশে এটা হচ্ছে আলেয়ার কবর। আলেয়াটা ছিল আপনার বাইজি, নাচ গান করতো সিরাজের কাছে, ইংরেজের কাছে, আর গুপ্ত খবরাখবর এনে দিত সিরাজকে। এটি আলীবর্দী খাঁর কবর, সিরাজদৌল্লার দাদু। এটাই খোশবাগের প্রথম কবর হয়। হ্যাঁ, সিরাজদৌল্লা নিজে হাতে দিয়েছে। আর এই কবরে হীরে-মতি, মুক্তা এসব পরিপূর্ণ করে দিয়েছিল, কিন্তু ইংরেজরা সেগুলো লুট করে নিয়ে গেছে। পরে সাদা কালো পাথরটা বসিয়ে দিয়ে গেছে। আর সিরাজের আলীবর্দীর পায়ের দিকে সিরাজের একটা মেয়ে ছিল, এই লুৎফুন্নেসার মেয়ে। এটা তার কবর। 5 বছর বয়সের
আর একটা কথা এখানে বিতর্ক থাকছে যে যদি সিরাজের মেয়ে মারা যায় হ্যাঁ তাহলে সিরাজের পরবর্তী প্রজন্ম কি করে আসবে, হুম। সেটা কি করে সম্ভব হবে? হ্যাঁ কিন্তু আপনার কেউ কেউ বলে যে সিরাজদৌল্লার মেয়েকেও জোহরাকে বিয়ে দিয়েছিল, হ্যাঁ হুম, আপনার বাংলাদেশে ওনারা তাদের বংশধর নাকি এখনো আছে, হুম, এটা হ্যাঁ ইতিহাসে বলে। আবার ইতিহাসে এটাও বলে যে আহ, সিরাজদৌল্লার মেয়ের 5 বছরের মেয়েকে ওনাকে তো মানে সিরাজকে মারার পরে পরেই মেরে দিয়েছিল, উম, ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিল। এই কারণেই যে দুটো কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে যে সিরাজের বংশের কাউকে তো রাখবেই না, রাখবে। মেন লোক লক্ষ্য ছিল, হ্যাঁ বংশ করে দেবে। নির্বংশ করে দিবে। আর লুৎফুন্নেসাকে আপনার পরে মিরন বিয়েও করতে চেয়েছিল, হুম, কিন্তু বিয়েতে রাজি হয়নি। অনেক প্রলোভন দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্যই নাকি ওই জোহরাকে তার চোখের সামনে এই ভাগীরথী নদীর জলে চুবিয়ে মেরেছে, যেটা আমরা জানি। হ্যাঁ তো এটা হচ্ছে আপনার জোহরার কবর, উম্মাদ জোহরার। আর যেহেতু ছোট কবর, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে বাচ্চারই কবর, এটা বোঝাই যাচ্ছে। সেই আছে, এই নিয়ে আছে বিতর্ক, আছে তর্ক বিতর্ক আছে। ওটা হচ্ছে আপনার শওকত জংয়ের কবর, হ্যাঁ মমিনা বেগমের ছেলের কবর। হুম, মমিনা বেগমের কবর তো বিহারে আছে, আর শওকত জং বিহারের শাসনকর্তা ছিল। তিনি নবাব হবেন মুর্শিদাবাদে। হ্যাঁ, ইনাকেও চাইতেন। হ্যাঁ, আবার আপনার একরামতুল্লাহকে একরামতুল্লাহ, মারা যাওয়া গেল। হ্যাঁ যখন একরামতুল্লাহ মারা যাওয়া গেল হ্যাঁ তখন চাইতেন শওকত জং। শওকত জং হোক, হ্যাঁ সিরাজের পরিবর্তে। কিন্তু আলীবর্দী সেটা করেনি। করেনি। এই জন্য পছন্দ ছিল। হ্যাঁ এই জন্যই মানে ঘসেটি বেগমের রাগ, বা এই জন্যই ষড়যন্ত্র করেছিল ঘসেটি বেগম। ওই জন্যই করেছিল। পায়ের দিকে এটা শওকত জংয়ের বউয়ের কবর, এনারি বেগম, মতি বেগম, এটা মতি বেগমের কবর। আসলে আমি নবাবদের কবরের পায়ের নিচে তাদের হ্যাঁ স্ত্রীগুলোকে কবর দেওয়া, কবর দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। মানে বিশেষ করে খোশবাগে। আর যে মসজিদটা রয়েছে এটা, যে দিল্লিতে যে আপনার জামা মসজিদ আছে, হ্যাঁ, হ্যাঁ ওই জামা মসজিদের আদলে হুম, এই মসজিদটি তৈরি করিয়েছে সিরাজের দাদু আলীবর্দী খান, আলীবর্দী খাঁর আমলের মসজিদ। হ্যাঁ নামাজ পাঠ করার জন্য। মানে খোশবাগ আপনার প্রথমত আলীবর্দী খাঁর বাগান বাড়ি ছিল, ঘুরতে আসতো। এখানে হ্যাঁ অবসর সময় কাটাতে আসতো, আর নামাজ পাঠের সময় হলে সমস্যা যেন না হয়। হ্যাঁ, হ্যাঁ এখানে নামাজটা পাঠ করতো। আর মসজিদের সামনে ওটা চৌবাচ্চা, সে সময়তে জল উজু করার থাকতো জন্য। উজু করার জন্য। হ্যাঁ আর একটা জিনিস, গেট গুলো এক লাইনে আছে দেখুন, হুম, হুম মানে আপনার মসজিদের মাঝখানের গেট, হুম, আর আপনারা যে গেট দিয়ে ঢুকেছেন একদম গেট গুলো সোজা। মানে এটাই ভাবি তৈরি করিয়েছে আলীবর্দী, কারণ কারণ এরা নবাব ছিল, এদের শত্রুর ভয় থাকতো। হুম। আলীবর্দী বাগান বাড়িতে আসলে হ্যাঁ দেখতে পাইনি কে হ্যাঁ ঢুকলো, হ্যাঁ হ্যাঁ মসজিদ থেকে যাতে দেখতে পাই যে ঢুকলো, কে ঢুকলো। সেটাই। চলো মসজিদের কাছে যাই। এই মসজিদের কোন নাম আছে? এখন খোশবাগ মসজিদ, এখন এটা খোঁজবাগ মসজিদ। খোশবাগ মসজিদ, হ্যাঁ আর এই সেই চৌবাচ্চা যেখানে জল থাকতো আগে। এখানে জল থাকতো, হ্যাঁ উজু করার জন্য। আর নবাবী আমলে আপনার যে ভাগীরথী নদী এখন 1/2 কিলোমিটার পিছিয়ে গেছে, মানে সে সময় গেটের সামনে দিয়ে নদী বইতো, গেটের সামনে দিয়ে। সামনে দিয়ে, হ্যাঁ ইতিহাস সেটাই বলছে। হ্যাঁ, হ্যাঁ। এখন তো অনেকটাই পিছিয়ে। হ্যাঁ অনেকটা পিছিয়ে গেছে। আর মানে গেটের সামনেই নামতো, হ্যাঁ এরা বজ্রায় করে সহজ হতো। আর বাগান বাড়িগুলো বা রাজপ্রাসাদ গুলো এরা নদীর ধারাধারেই মানে এরা বানিয়েছিল। বানিয়েছিল, হ্যাঁ যাতে ওদের সুবিধা হয়। যাতে সুবিধা হয়। আর সিরাজের প্যালেস ছিল হ্যাঁ, যেটা খোশবাগ থেকে, হ্যাঁ ভাগীরথী যেটা তলিয়ে গেছে। তলিয়ে গেছে, হ্যাঁ তো ওনারা হিরাজিল প্যালেস থেকে নদী পথে বজ্রায় করে এখানে আসতেন, আসতেন। হ্যাঁ আর এখানে অবসর সময় কাটিয়ে আবার তারা বজ্রায় করে প্যালেসে ফিরে যেতেন, এখানে তো থাকতেন না। না